আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান। আরে এ কি, মানে তুমি এরকম স্টুডিওর মধ্যে বসে হঠাৎ মানে কাশি, এগুলো কি ঠিক নাকি? আরে ঠান্ডা লাগালে কি করে? তুমি বাইরের ওয়েদারটা দেখেছো? মানে এই কয়েকদিন এত গরম, তারপর এই গরমে ঘেমে নিয়ে এসিতে আসছি, তারপর সেটা শুকোচ্ছে, আবার কালকে থেকে তো এত বৃষ্টি। ঠিক ঠান্ডা লাগবে না বলো? না, ঠান্ডা লাগাটা এমন কিছু দোষের নয়। এই যে এরকম ভাবে মানে ক্রমশ আবহাওয়া পরিবর্তন হচ্ছে, ঠান্ডা লাগতেই পারে। আচ্ছা দেখো, একটা কথা তোমাকে বলি, এই যে ধরো তোমার ঠান্ডা লেগেছে, আর আমারও না গলাটা কিন্তু সত্যি কথা বলতে একটু ধরে আছে, আমি তোমাকে এমনি বলছিলাম। তো এবার আমি তোমাকে একটা কথা বলছি, ধরো আমরা দুজন মিলে যদি এখন ডাক্তারখানায় যাই, তাহলে ডাক্তারবাবু কি করবেন? ওষুধ দেবেন। হ্যাঁ, ওষুধ তো দেবেন, কিন্তু দেখো উনি আগে তোমাকে ভালো করে দেখবেন, আমাকে ভালো করে দেখবেন, এবং আমাদের মেডিকেল হিস্ট্রি চেক করবেন। ঠিক। কারণটা কি? কারণ হচ্ছে তোমার যা শরীরের গঠন, হ্যাঁ আমাদের দেখতে একই রকম, আমাদের একটা মাথা, দুটো হাত, দুটো পা দুজনেরই আছে, সবাই জানে, কিন্তু তাও কিছু তো গঠনমূলক একটা আলাদা ব্যাপার তো থাকে, তাই না? জিনগত যে গঠন তার একটা সেটা আলাদা হয়, তারপর বাহ্যিক গঠন বলো বা শারীরিক আভ্যন্তরীণ গঠন সবটাই কিন্তু আলাদা হয়। ঠিক। আর এই যে এত রকম আলাদা ব্যাপার স্যাপার, সেই জন্যই ডাক্তারবাবু সবকিছু বিচার বিবেচনা করে তারপর ওষুধটা দেবেন। একদমই তাই। আর সব থেকে বড় কথা, এখন আমাদের যেভাবে এআই প্রযুক্তি যেভাবে সব দিকটা আমাদের ঘিরে ফেলেছে, এখন তো আরো আমরা আরো মানে স্পেসিফিক ভাবে আমরা আরো জানতে পারছি যে এই মানুষটার জন্য এই চিকিৎসাটা প্রয়োজন। একদম। কিন্তু আমার একটা বিষয় খুব চিন্তা হয়, জানো তো, এই যে ঠান্ডাটা আমরা লাগালাম, এখন তো ডাক্তারখানায় যাব, এবার যদি সামান্য সর্দি কাশি হয় তো ঠিক আছে, খুব বড় ঘটনা নয়, কিন্তু যদি সেরকম সেরকম বড় কিছু হয়, তখন একেবারে টাকার একটা বিশাল পরিমাণ টাকার একটা ধাক্কা আমাদেরকে খেতে হবে। ঠিক। তো এবার আমি খালি ভাবছি যে এত বড় ধাক্কা আমরা সামলাবোটা কি করে? আমার মনে হয় না যে এত বড় ধাক্কা সামলানোটা খুব একটা অসুবিধা হবে, কারণ অলরেডি জিএসটি 2.0 তে কিন্তু জিএসটি রিফর্ম, মানে যে হারে আমাদেরকে জিএসটি দিতে হতো সেটা কিন্তু রিফর্মড হয়েছে, এবং এই বিষয়ে আমাদেরকে জানিয়েছে কিন্তু আমাদের এই যুববাণীর বন্ধু ঋত্বিক। তাহলে চলো বন্ধু, আমরা সহেলি সেটা শুনে নেব, তবে তার আগে এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমরা যাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, যার জন্য বুথ প্রতি বরাদ্দ 10 লক্ষ টাকা, 1 মাসেরও কম সময়ে 1 কোটিরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাফল্য অর্জন করেছে এই কর্মসূচি। তো বন্ধু, যেমনটা বলছিলাম, চলো এবার আমরা শুনে নিই ঋত্বিকের কথা। একদমই তাই। আগামী 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে জিএসটি 2.0। এবার এটা তো জেনেই গেছো যে এই নতুন জিএসটি 2.0 পরিকাঠামোয় ছাড় মিলবে অনেক জিনিসপত্রে, কারণ জিএসটি 2.0 থেকে বাদ দেওয়া হয়েছে 12 এবং 28% কাঠামো, আর কার্যকর হবে 5 এবং 18%। ফলে এমন অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা কিনতাম, সেগুলোতে এবার হয়তো দেখা মিলতে পারে দামের হেরফের। যেমন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা জিনিসপত্র থেকে শুরু করে খাবার দাবার কিংবা ওষুধ কিংবা জীবন বীমা, এই সব কিছুতেই হতে চলেছে দামের হেরফের।
তাহলে বন্ধু ঋত্বিকের কথা শুনে ফিরে এলাম আজকের বিজ্ঞান বার্তার অনুষ্ঠানে। তোমার সঙ্গে রয়েছি আমি সহেলি এবং আমার সঙ্গে রয়েছে আমি আভাস। একেবারে। আর আজকে আমরা কথা বলছি কি নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি যে আগামী দিনে চিকিৎসা ব্যবস্থা কেমন হবে। যেমন আমরা বন্ধু একটু আগে কথা বলছিলাম এআই নিয়ে। আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং তার সঙ্গে সঙ্গে রোবোটিক্সও থাকছে তো অবশ্যই। হ্যাঁ, রোবো সার্জন, যেটা আমরা জানি যে এখন কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাই যে চিকিৎসক নিজে সরাসরি চিকিৎসা মানে সার্জারি করছেন না, একটা রোবোটিক প্ল্যাটফর্ম রয়েছে তার সাহায্যে অস্ত্রোপচারটা হচ্ছে। হ্যাঁ, মানে চিকিৎসককে কিন্তু আর নিজের হাতে করে ওই কাঁটা ছেঁড়াটা করতে হচ্ছে না। ঠিক। আর এই যে নানা রকম, দেখো বিজ্ঞান তো প্রতিদিন এগোচ্ছে, আর এই যে নানা রকম সমস্ত তথ্য প্রযুক্তি আসছে তার সঙ্গে সঙ্গে আমাদের তরুণ প্রজন্ম তারাও কিন্তু গবেষণায় ভীষণভাবে আগ্রহ দেখাচ্ছে, ভীষণ রকম ভাবে। আর এমনই একজন তরুণ গবেষকের সঙ্গে তোমরা কথা বলে নিয়েছি সহেলি। একদমই তাই, এমনই একজন তরুণ গবেষক অভিদীপ্ত হাজরার সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম। অভিদীপ্ত কিন্তু গবেষণার মানে অভিদীপ্ত নিজের গবেষণার জন্য কিন্তু কেন্দ্রীয় গবেষণা পরিষদ থেকে সর্বভারতীয় গবেষণা বৃত্তি পাচ্ছে। ঠিক, আমরা অভিদীপ্তর কথা তো শুনবো নাকি এবং বন্ধুদেরও শোনাবো, নিশ্চয়ই শোনাবো বন্ধু, কিন্তু তার আগে এখন আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতেই হবে, তাই না সহেলি? একদম। তাহলে আগে বিজ্ঞাপন, তারপর অভিদীপ্তর কথা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান। 10 লক্ষ টাকা পাবে প্রতি বুথ এবার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, যার জন্য বুথ প্রতি বরাদ্দ 10 লক্ষ টাকা। 1 মাসেরও কম সময়ে 1 কোটিরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাফল্য অর্জন করেছে এই কর্মসূচি। আমাদের পাড়া আমাদের সমাধান। আড্ডায় আমরা ফিরে এলাম, আর এখন সহেলি চলো আমরা শুনে নিই অভিদীপ্তর কথা। একদমই তাই। আচ্ছা অভিদীপ্ত, তুমি তো এখনো পড়াশোনা করছো তাই না? কি পড়ছো আর কোথায় পড়ছো? আমি স্নাতক স্তরে পড়াশোনা করছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে। বেশ। আচ্ছা, আমরা সম্প্রতি শুনলাম যে তোমার একটা কাজ, সেটা গবেষণামূলক কাজ, সেটা কেন্দ্রীয় স্তরে একটা স্বীকৃতি পেয়েছে আর তুমি একটা পুরস্কারও পেয়েছো। তো এই কাজটা কি নিয়ে ছিল সেটা আমাদের একটু সংক্ষেপে বলো। কাজটা যেটা ছিল সেটা ছিল প্রি ডায়াবেটিসের ওপরে। তো আমাদের যে মেডিসিন রয়েছে, আমাদের মেডিসিন কতটা কাজ করছে এবং সেটা আমাদের বিভিন্ন মেডিসিনের মধ্যে কম্পেয়ার করে দেখা যে যেটা আমাদের হাই ডাইলিউশন যে মেডিসিনগুলো রয়েছে সেই ডাইলিউশন মেডিসিনগুলো কেমন কাজ করছে সেটাকে কম্পেয়ার করে দেখার একটা কাজ ছিল। কাজটা কেন্দ্রীয় মহলে একটা ভালো আলোচনার বিষয়ে দাঁড়িয়েছিল এবং কাজটা সম্পন্ন হয়, এবং কাজটা সম্পন্ন হওয়ার পর একটা কেন্দ্রীয় স্বীকৃতি মেলে। আমি খুব রিসেন্টলি গুজরাটে গেছিলাম, ওখানে আমাকে রাখা হয় আমার এই পুরস্কারটি নেওয়ার জন্য। ওখানে গেছিলাম এবং ওখান থেকে আমাকে পুরস্কৃত করা হয়। আচ্ছা, এই যে পুরস্কারটা পেলে এটা তো প্রথমবার নয়, তুমি তো মনে হয় এর আগেও একবার তোমার কোনো একটা গবেষণার কাজে তুমি পুরস্কৃত হয়েছিলে, তো সেই বিষয়টা কি ছিল? সেই বিষয়টা ছিল, সেটি আমার প্রথম গবেষণার একটা প্রজেক্ট ছিল যেটা কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি মিলেছিল। সেই বিষয়টি ছিল যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ রক্তাল্পতা যেটা আয়রনের অভাবে হচ্ছে। তো তার উপর যে রক্তাল্পতাটা হচ্ছে এবং মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায়। তো আমার কাজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে মেডিসিন রয়েছে সেই মেডিসিন কতটা ভালো কাজ করছে, এবং এই ক্ষেত্রে আয়রন যে সাপ্লিমেন্ট ছিল সেই আয়রন সাপ্লিমেন্ট যেটা আমরা এখন আয়রনের ট্যাবলেট যেটা আমরা খাই তার সঙ্গে আমাদের মেডিসিন একসঙ্গে কতটা ভালো কাজ করছে সেটা দেখার জন্য কাজ ছিল। 2022 সালের একটা কাজ ছিল যেটা আমার কলেজের 50 বছরের প্রথম আমার রেকর্ড, যেটা আমি প্রথম কলেজ থেকে কেন্দ্রীয় স্বীকৃতিটা পেয়েছিলাম, এবং এর জন্য আমি দিল্লিতে গেছিলাম। দিল্লিতে একটা অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের রাষ্ট্রপতি মহোদয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া। তো সেখান থেকে আমাকে এই পুরস্কারটি দেওয়া হয়। অভিদীপ্ত, তোমার কাছে আমরা এবার একটু শুনে নেব, এই যে তোমার গবেষণাটা হলো ডায়াবেটিস নিয়ে এবং এর আগে তুমি যে কাজটা করেছিলে অ্যানিমিয়া নিয়ে, তো এই দুটো গবেষণার ফলে কারা কারা উপকৃত হবেন? ডায়াবেটিসের কাজটা যদি আমরা বলি, আমরা প্রি ডায়াবেটিক পেশেন্টদের নিয়েছিলাম, এবং প্রি ডায়াবেটিক বলতে কিন্তু মানে মানুষ বোঝে না, কিন্তু সেটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো জায়গা নয়, যেখানে আমাদের ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার 100 থেকে 125 এবং খাওয়ার পরে যে ব্লাড সুগার যেটাকে আমরা বলি ওজিটিটি, সেই ওজিটিটি হচ্ছে 140 থেকে 199। তো এতটা ব্লাড সুগার কিন্তু ফেলে দেওয়ার মতো জায়গা নয়, এবং এরাই মানে একদম জাস্ট
এক পায়ে গুলি ডায়াবেটিসে পড়ে যাবে। তো আমরা ওই গ্রুপটাকে টার্গেট করার চেষ্টা করেছিলাম, যে গ্রুপটার মধ্যে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি, অর্থাৎ প্রি ডায়াবেটিক গ্রুপটাকে। তো সেখানে আমাদের মেডিসিন কেমন কাজ করেছে সেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম, এবং দেখা গেছে যথেষ্ট ভালো কাজ করেছে। এবং ডায়াবেটিসের যেটা গোল্ড স্ট্যান্ডার্ড যেটা প্যারামিটার, সেটা হচ্ছে HbA1c। তো HbA1c টেস্ট আমরা করেছিলাম, এবং সেখানে দেখা যাচ্ছে যে HbA1c এর ভ্যালু কিন্তু কমছে। সুগারকে এখন ডায়াবেটিসের গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় না, কারণ ওটা মানে খাওয়ার উপর ডিপেন্ড করে থাকে চেঞ্জ হবে কি না হবে। তো HbA1c মোটামুটি একটা 3 মাসের আমাকে একটা প্রোফাইল দেয় যে কতটা ব্লাড সুগার তার মধ্যে রয়েছে। তো সেই অনুযায়ী আমরা দেখেছিলাম 5.7 থেকে 6.4% আমরা যারা HbA1c রয়েছে তাদেরকে নিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে, এবং এখানে ছেলে মেয়ে থেকে শুরু করে যারাই অ্যাডাল্ট 20 থেকে 65 বছরের মধ্যে সবাইকে আমরা নিয়েছিলাম এখানে, এবং স্টাডি করে আমরা দেখেছি যে আমাদের মেডিসিনের একটা ভালো একটা এফেক্ট রয়েছে, এবং সেখানে কিন্তু তাদের HbA1c লেভেল কমছে, সঙ্গে সুগার লেভেলও কমছে। এটা ডায়াবেটিসের কথায়। আচ্ছা, এবার যদি আমি আসি অ্যানিমিয়ার কথায়, তো অ্যানিমিয়া নিয়ে আমি যদি বলি, তো অ্যানিমিয়াটা যেটা স্টাডিটা করেছিলাম সেটা পুরোটাই ছিল নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ আয়রনের অভাবে। তো যে সমস্ত মহিলারা রয়েছে যারা রিপ্রোডাক্টিভ এজ বা প্রজনন এজের মধ্যে রয়েছে, তো যাদের প্রতি মাসে মাসিক হচ্ছে বা পিরিয়ড হচ্ছে, তো তাদের একটা ব্লাড লস হয় প্রতি মাসে। তো সেই ক্ষেত্রে তাদের অ্যানিমিয়া হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি। আমরা যে কাজটা করেছিলাম, আমাদের মেডিসিনের সঙ্গে আয়রন সাপ্লিমেন্ট, কারণ অলরেডি সরকার থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া আছে, ন্যাশনাল আয়রন প্লাস একটা মুভমেন্ট চলে, সেখানে কিন্তু আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয়। তোমার খেয়াল থাকবে নাকি জানি না, আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের আয়রনের ট্যাবলেট খেতে দেওয়া হতো, এবং এটা ছেলে মেয়ে সবাইকে দেওয়া হতো। তো এটা এই জন্যই দেওয়া হতো কি আয়রন আমাদের খাবারের মধ্যে দিয়ে কম যায়। তো সেই কমটাকে ঘাটতিটাকে পূরণ করার জন্য আয়রন সাপ্লিমেন্ট এবং সঙ্গে আমাদের মেডিসিন কিভাবে একটা কম্বাইন এফেক্ট দেখাচ্ছে কিনা সেই নিয়ে আমার স্টাডি ছিল, এবং সেখানেও আমরা যথেষ্ট সাকসেস পেয়েছি। সেরাম ফেরিটিন লেভেল যথেষ্ট পরিমাণে বেড়েছে, এবং তার সঙ্গে হিমোগ্লোবিন লেভেল থেকে শুরু করে ব্লাডের যে প্যারামিটারগুলো রয়েছে অ্যানিমিয়া ডিটেক্ট করার জন্য, সেগুলোর মধ্যে কিন্তু আমরা ভালো ইমপ্রুভমেন্ট পেয়েছি। তো ফিমেলদের ক্ষেত্রে আমার মনে হয় কোথাও অ্যাজ এ কম্বাইন্ড থেরাপি হিসাবে, অ্যাজ এ অ্যাডজাঙ্ক্ট হিসাবে আমাদের মেডিসিন একসঙ্গে কাজ করতে পারে ভালো। বাহ, খুব ভালো। মাননীয় আমাদের পাড়া আমাদের সমাধান। সাক্ষাৎকারের পরবর্তী অংশ। অনেকের গল্পের বই পড়তে ভালো লাগে, কারোর গান শুনতে ভালো লাগে, কারোর ছবি আঁকতে ভালো লাগে। তো আমার কোথাও হলো আমি দেখেছি, আমারও ছোটবেলায় এই ভালোবাসাগুলো ছিল। এবার কোথাও হলো আমি এখন দেখেছি যে আমার রিসার্চ পেপার পড়তে ভালো লাগে। মানে নতুন কোনো গবেষণা কিছু হলো, অবভিয়াসলি সেটা চিকিৎসা শাস্ত্রেই বটে, যেহেতু আমি চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত। তো চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন গবেষণা যেগুলো হচ্ছে, তো সেইগুলো টুকটাক নোটিফিকেশন যখন আমার কাছে আসে বা কোনো রকম কোনো থ্রু দিয়ে যখন আমার কাছে কোনো পেপার পৌঁছায়, তো আমার সেটা পড়তে ভালো লাগে। এবং আমার ডেলি হ্যাবিটের মধ্যেও কিন্তু ডেলি একটা রিসার্চ পেপার পড়ার একটা টেন্ডেন্সি রয়েছে। মানে আমার সমস্ত পড়াশোনার পর আমার একটা সময় থাকে, সেই সময়টা আমি রিসার্চ নিয়ে একটু ঘাটাঘাটি করি, পড়াশোনা করি। তো ভালো লাগা বলতে ঠিক এরকমই, রোজ পড়াশোনা করতে করতে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন তোমার যেটা বলছো যে তোমার ভালো লাগার মধ্যে একটা রিসার্চ পেপার, সেটা পড়ারও একটা ব্যাপার আছে, কিন্তু যখন একদম ছোট ছিলে তখন থেকে কি গবেষণা করতে, বা গবেষণা তখন বলবো না, কিন্তু এই যে বিভিন্ন জিনিস নিয়ে একটু টুকটাক খেলা করা, তোমার খেলাটা কেমন ছিল? এটা বড়ই একটা হাসির ব্যাপার। এটা আমার বন্ধু বান্ধব এবং আমার বাড়ির লোক এটা নিয়ে প্রচুর মজাও করেছে আমাকে নিয়ে, ইভেন এখনো করে এই মজাটা নিয়ে। আমি একটু ভীষণ মজাও পাই, কারণ কোথা হলো আজকে গবেষণা করতে এসে আমার মনে হয় আজকে যে মানুষ আমাকে বলছে একজন একজন গবেষণা করে, এবং অনেক কম বয়সে আমি এই তকমাটা পাচ্ছি সবার কাছ থেকে। তো কোথাও ওই ছেলেবেলার দিনগুলো মনে পড়ে যায়, এবং ছোটবেলায় যেগুলো করতাম এগুলো কম বেশি সবাই করে থাকে। তাও আমার কোথাও যেগুলো মনে আছে সেগুলো হচ্ছে, সেই সময় একটা প্রোগ্রাম হতো, সেখানে বিভিন্ন একজন আর্টিস্ট থাকতেন এবং তিনি বিভিন্ন রং টং মিশিয়ে বিভিন্ন রকম আঁকাঝোঁকা করতেন। তো আমার এটা মাথায় তখন কোথাও একটা খেয়ালে এসেছিল যে কিছুর সঙ্গে কিছু মেশালে বোধহয় কিছু ভালো কিছু করা যায়। অভিদীপ্তর সঙ্গে আলোচনায় ফিরছি একটা বিজ্ঞাপন বিরতির পর। অভিদীপ্তর সঙ্গে আলোচনার পরবর্তী অংশ। তো আমি কি করতাম, বাড়িতে যাই পেতাম, যে কোনো কিছু একটা লিকুইড, যে কোনো কিছু একটা তরল কিছু পেলাম, সেটা হতে পারে সাবান গোলা, সেটা হতে পারে শ্যাম্পু জলের মধ্যে গোলা, এরকম কিছু থাকলে আমি সেই দুটোকে মিশিয়ে রাখার চেষ্টা করতাম যে এটা দিয়ে কি হয়। এবং শুধু মেশানো পর্যন্তই না, আমি এগুলো বিভিন্ন গাছের ওপর এগুলোকে দিয়ে দিয়ে দেখতাম যে এটা দিয়ে গাছটার কি এমন হচ্ছে। তো এই ধরনের কিছু কাজকর্ম আমার ছিল, যেগুলো আমার বন্ধুরা বড্ড হাসাহাসি করতো সেই সময়। আমার বাড়ির লোক আজ হাসাহাসি করে কি সেই ছেলেটা আজকের এই ছেলেটার মধ্যে এত পার্থক্য। তো এরকম একটা ভালো লাগা ছিল ছোটবেলায়, যেগুলো আমি করতাম।
মানে তোমার ছোটবেলাটা বেশ মজাতেই কেটেছে। আচ্ছা, তোমার বড় হওয়া কোথায়, জন্ম কোথায়? আমার জন্ম হচ্ছে বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত করুই পঞ্চায়েতের অন্তর্গত কুর্চি গ্রামে, একটা একদম অজ পাড়া গ্রাম। ওখানেই আমার বেড়ে ওঠা, গ্রামেই বেড়ে ওঠা। আর গ্রামে যখন আমি যে সময় বড় হয়েছি সেই সময় এত মোবাইল ছিল না, তো বাড়িতে ছিল বলতে বই, এবং যেহেতু আমার বাড়িতে একটা পড়াশোনার ভালো প্রচলন রয়েছে তাই প্রচুর বই রয়েছে, এবং সেই সমস্ত বই আমি পড়ে পড়ে, এবং সেখানেও বিজ্ঞানের বিভিন্ন বই, এবং সেই সময়কার একটা বইয়ের কথা আমার খুব মনে পড়ে যেটা আমাকে খুব ইন্সপায়ার্ড করতো সেই সময়, সেটা হচ্ছে বিশিষ্ট কিছু বিজ্ঞানীদের সেরা আবিষ্কার বলে একটা বই ছিল। আচ্ছা, সেইখানে কিভাবে বিজ্ঞানীরা কোনো কিছু নতুন কিছু তৈরি করছে সেটার একটা বেশ একটা ভালো লেখার একটা বই ছিল, এবং সেটা পড়ে আমার কোথাও মনে হতো কি আমাকে কিছু করতে হবে। তো এইভাবে গ্রাম থেকেই আমার বেড়ে ওঠাটা। আচ্ছা, তোমার পড়াশোনা কি তার মানে ওই গ্রামে, কুর্চি গ্রামে? হ্যাঁ, একদম কুর্চি গ্রামেই আমার, মানে আমার গ্রামের পাশেই স্কুল ছিল, সেখান থেকে আমি ক্লাস 10 অব্দি মানে মাধ্যমিক পরীক্ষা আমি ওখান থেকে দিয়েছিলাম। তারপর ফার্দার স্টাডির জন্য 10-12 জন আমরা বিজ্ঞান বিভাগ নিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু স্কুলে সেই সময় বিজ্ঞান বিভাগ ছিল না, তো আমাকে 17 কিলোমিটার দূরে একটি স্কুলে আমাকে ভর্তি হতে হয়। তার জন্য আমি আমার সমস্ত বন্ধু সেখানেই যেতাম পড়তে। এটা একটা খুব বেদনাদায়ক ছিল, নিজের স্কুলকে ছেড়ে যাওয়া, তারপর বাড়ি থেকে এতটা দূরে এতটা ট্রাভেল করে রোজ সকালে যাওয়া, কিন্তু রোজ যাতায়াত করতাম, সকালবেলায় ভোরবেলায় বাস ধরে যেতাম, তারপর সারাদিন স্কুল করে টিউশন করে তারপর রাতে বাড়ি ফিরতাম, এই যে রোজকার একটা জার্নি। হ্যাঁ, কিন্তু তুমি একটু আগেই বললে যে তোমার বাড়িতে একটা পড়াশোনার পরিবেশ ছিল, যে বাড়িতে অনেক বই ছিল, তুমি সেই বই পড়তে। তো তোমার বাবা মা নিশ্চয়ই, মানে আজকে তুমি যে জায়গায় পৌঁছেছো এর পেছনে তোমার বাবা মা বা বাড়িতে আরো যারা যারা আছেন তাদের একটা অবদান রয়েছে। হ্যাঁ, ভীষণ রকম অবদান রয়েছে, বিশেষ করে আমার বাবা মায়ের তো ভীষণ রকম অবদান রয়েছে। এবং আমার যেহেতু আমার যৌথ পরিবার, আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, আমাদের সবাই একসঙ্গেই থাকি, আমাদের সবারই একসঙ্গেই থাকা, একসঙ্গে গল্প করে এবং সবকিছু। এবং আমার যে জেঠুরা রয়েছে তারা কেউ স্কুলের টিচার, কেউ কলেজের প্রফেসর, তো সেদিক থেকে একটা আমাদের বাড়িটা সুনাম রয়েছে পড়াশোনার দিক থেকে। তো কোথাও হলেও সেই একটা রেস্ট্রিকশন আমাদের মধ্যে থাকতো, আমরা বেশিক্ষণ টিভি দেখতে পারতাম না। ছোটবেলায় আমাদের হাতে ধরিয়ে দেওয়া হতো পূজাবার্ষিকী এবং বিভিন্ন গল্পের বই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হতো। এই সমস্ত বই নিয়েই আমাদের দুপুরগুলো কাটতো, এবং ওই বই পড়ে পড়েই আমাদের ওই একটা হ্যাবিট তৈরি হতো যে কিছু পড়ি কিছু করি এই ধরনের, যেহেতু মোবাইলটা ছিল না সেই সময়। বিরতির পর ফিরে এলাম। এসো শুনে নি অভিদীপ্তর সঙ্গে সাক্ষাৎকারের শেষ অংশ। ছোটবেলায় তুমি যৌথ পরিবারে বড় হয়েছো, এরকম একটা পড়ার অভ্যেস যেটা সেটা ছোটবেলা থেকেই রয়েছে, গ্রামের স্কুলে পড়াশোনা করেছো। এবারই সেইখান থেকে শুরু করে তুমি নিজেই বললে একটা একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে তোমার যাত্রাটা শুরু হয়েছিল, সেখান থেকে এসে এসে তুমি আজকের একজন তরুণ বৈজ্ঞানিক অভিদীপ্ত হাজরা। এই যে পুরো পথটা, এটা তোমার কাছে এর অভিজ্ঞতাটা কেমন? তরুণ বৈজ্ঞানিকটা একটা বড় টার্ম, আমি জানি না আমার সঙ্গে যায় কিনা। তরুণ বটে, কিন্তু বৈজ্ঞানিক হয়ে উঠতে পেরেছি কিনা এখনো জানি না, তবে কাজ করছি, চেষ্টাও করছি ভালো কিছু করার। আমার লাইফ স্টোরিটা একটু স্ট্রাগেলের, যেহেতু গ্রাম থেকে উঠে আসা এবং বাংলা মিডিয়ামে পড়া স্টুডেন্ট, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিরম হয়, আমি যখন 11-12 আমি তো বাংলা মিডিয়ামের বই পড়েছি এবং আমার টিউশনে বাংলায় হতো, পড়াশোনা বাংলায়। তারপর হঠাৎ মনে হলো কি চলো আমাকে এবার চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে হবে। তো সেই অনুযায়ী এন্ট্রান্স দেওয়ার জন্য প্রিপারেশন শুরু করলাম। এবার যত এন্ট্রান্স এক্সামে যত কোচিং সেন্টার সব কিন্তু কলকাতায়, তো আমাকে কলকাতা আসতেই হবে। এবং যেহেতু আমরা এক পরিবারে থাকি, তো সেই জন্য হয়তো মানে ইকোনমিক্যাল যে কনস্ট্রেন্টটা সেটা আমি অতটা ফেস করিনি। কিন্তু আমার বাবা মায়ের যদি আমি ইকোনমিক্যাল স্ট্যাটাস দেখি, তাহলে আমরা কিন্তু ভীষণই একটা লো পভার্টি লাইনের মধ্যে পড়ি। তো সেখানে এই কলকাতার মতো জায়গায় কোচিং নিতে আসা এবং থাকা, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই খরচটা সেই সময় আমার পরিবারের পক্ষে একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়াটা কোথাও হলেও কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তো সেই জন্য আমি মনে করি যে ভগবানকে তো আমি দেখিনি, কিন্তু আমার পরিবার, বিশেষ করে আমার বাবা মা এবং আমি যার কাছে থাকতাম, আমার মাসি, আমাকে কিন্তু ভালোবেসে এই যে আমার পড়াশোনা থেকে শুরু করে, কোচিং থেকে শুরু করে, তার কাছে কিন্তু থেকে আমার এই বড় হওয়াটা, সেটা একটা যেমন ছিল। তারপর যেটা শুরু হলো সেটা হচ্ছে কোচিংয়ে ইংলিশ মিডিয়াম। তো স্যারেরা অবশ্যই ইংলিশে এবং হিন্দিতে কথা বলতেন, তো পড়াশোনাও তাই। এবার ওই সকালবেলায় উঠে গিয়ে ওই না বোঝা ইংলিশ আর হিন্দি বুঝতে বুঝতে আমার মানে ভীষণই বিরক্তি লাগতো। মনে হতো কখন আমার ছুটি হবে, আমি আবার গ্রামে যাব, দিয়ে গিয়ে আবার সেই ক্রিকেটের ব্যাটটা নিয়ে ক্রিকেট খেলতে শুরু করব, এরকম একটা মানে সবসময় মনে হতো। তো এইভাবে চলতে চলতে না শরীরও শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়, আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর আমাকে গ্রামে চলে যেতে হয়। তারপর লাস্ট যে 3-4 মাসের প্রস্তুতি,
প্রস্তুতি, সেটা আমাকে বাড়ি থেকেই নিতে হয়েছিল, তারপর তো এই কলেজ। হ্যাঁ, মানে তোমার পরিবারের একটা বিরাট অবদান, সেটা তুমি মানে প্রতি মুহূর্তে যে অনুভব করো সেটা আমি বুঝতে পারছি যে তোমার আজকের বড় হয়ে ওঠার পেছনে। এবং যাই হোক, সেটার পরে তুমি আজকে কলেজে এসে পৌঁছলে, এবং তারপর কলেজে এসে যেটা যে তোমার এই যে শিক্ষকরা, তারা তোমাকে কিভাবে বেড়ে উঠতে সাহায্য করলেন? হ্যাঁ, তো কলেজেরও তো প্রথম যে পার্টটা ছিল সেটা কোভিড পিরিয়ড ছিল, এবং সেই সময় আমাদের বাড়িতেই থাকতে হতো। তারপর যখন আমরা ফিজিক্যালি কলেজে এসে পৌঁছালাম, মানে তখন আমাদের প্রায় দ্বিতীয় বর্ষের কাছাকাছি আমরা চলে এসেছি, তখন মানে কিছু স্যারের নাম না বললেই নয়, মানে একদম বলতেই হবে আমাকে। প্রথমেই আমরা প্রথম বর্ষের আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের একজন প্রফেসরকে আমরা পেয়েছিলাম, প্রফেসর ডক্টর তন্ময় সরকার। স্যার প্রথম আমাদেরকে রিসার্চ করার প্রতি একটা উদ্বুদ্ধ করে, এবং স্যার কিন্তু আমার, বলে রাখি, স্যার কিন্তু আমার ওই প্রথম রিসার্চের গাইড ছিলেন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার গাইড ছিলেন। কথা হলো স্যারকে দিয়ে শুরু, তারপরে আমি এবং আমার যে দুই বন্ধু রয়েছে, দুই বন্ধু মিলে আমাদের একটা টিম তৈরি হয় স্যারকে নিয়ে। তারপরেই আমার এখনকার যিনি গাইড প্রফেসর ডক্টর দেবর্ষী দাস, তিনি আমাদের টিমে আস্তে আস্তে যোগ দেওয়া করেন, যেহেতু কলেজে একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, এবং আমাদের কলেজে প্রিভিয়াস 50 বছরে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া স্টুডেন্টের দিক থেকে কোনো দেখা যায়নি। তো আস্তে আস্তে যখন টিমটা বাড়তে থাকে, তখন লাস্ট আমাদের টিমে যোগদান করে আমাদের প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর চন্দ্রনাথ দাস। তো এই একটা টিম তৈরি হয়ে যায়। এরপরে দুজন স্যারের নাম না নিলেই নয়, এক হচ্ছে আমাদের কলেজের ডাইরেক্টর প্রফেসর ডক্টর সৌমিত্র বাসু, এবং আমাদেরই দাদা এবং আমাদেরই এখনকার টিচার প্রফেসর ডক্টর চিন্ময় মাহাতো। এদের একটা সাপোর্ট পেয়েছিলাম। প্রতিটা মানুষ, আমার জুনিয়র থেকে শুরু করে আমার সিনিয়র, হসপিটালের প্রতিটা স্টাফ, মানে রেজিস্ট্রেশন কাউন্টার থেকে শুরু করে আরএমও এমও, সবাই মিলে একসঙ্গে আমরা কাজটা করেছি, এবং সবাই একসঙ্গে হাত লাগিয়েছে আমার কাজে। অভিদীপ্তর জার্নি এবং একটা বিজ্ঞাপন বিরতির পর আমরা কিন্তু ফিরে এলাম আবারও আজকের বিজ্ঞান বার্তার অনুষ্ঠানে, তাই তো? ঠিক। কিন্তু শুধুমাত্র অভিদীপ্ত নয়, অভিদীপ্ত ছাড়াও কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট চিকিৎসক, গবেষক, শিক্ষক এবং অভিদীপ্তর মেন্টর প্রফেসর দেবর্ষী দাসের সঙ্গে। শুনেনি তিনি আমাদের কি জানালেন। হ্যাঁ, মানে দেখো সহেলি, একজন ছাত্র তার যে যতটা সে সাকসেস পায়, তার যে সাফল্য, তার পেছনে কিন্তু শিক্ষকের একটা বিরাট অবদান থাকে। তো আমরা এখন বন্ধুকে শোনাবো যে অভিদীপ্তর এই যে সাকসেস, তার পেছনে তার যিনি গুরু, একদম দেবশ্রী স্যার, তিনি কি বলছেন অভিদীপ্ত সম্পর্কে, সেটা আমরা শুনে নিয়ে এসো। যখন নিট কোয়ালিফাইড ছাত্রদেরকে আমরা পেতে শুরু করি, তখন থেকে ভালো ছাত্র আসাতে আমাদের হোমিওপ্যাথি সিস্টেমে যে মেন সমস্যা ছিল গবেষণা বা রিসার্চ, যেটা একটা সিস্টেমকে বিজ্ঞানসম্মত উপায়ে ডকুমেন্টেড করতে সাহায্য করে, সেটা আমরা পেতে শুরু করি। আমার 2008 সাল থেকে আমি শিক্ষকতাতে আছি, তাতে আমাদের যে ছাত্ররা আসছে তাদের মধ্যে এখন এই গবেষণার বিষয়ে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু অভিদীপ্ত একটি ভালো ছেলে এবং উচ্চমাধ্যমিকে ভালো নাম করা, ভালো নাম্বার পেয়ে এসেছে, তো যখন আমি এই কলেজে আসি তখন তাকে পেয়ে আমিও খুব আনন্দ পেয়েছিলাম, এবং তার মধ্যে যে গবেষণা করার ইচ্ছাটা রয়েছে সেটা আমাকেও সমৃদ্ধ করেছে। কারণ শুধুমাত্র আমি চাইবো, শিক্ষক চাইবে, অথচ ছাত্ররা চাইবে না, গবেষণা সম্ভব নয়। তো আমরা কলেজে ঢোকার পর থেকেই অভিদীপ্তর এই উৎসাহটাকে আমরা কাজের মাধ্যমে প্রকাশ করতে পেরেছি। প্রথমে আমরা অ্যানিমিয়া নিয়ে গবেষণা করেছিলাম, সেটাও সাফল্য পেয়েছি। ডক্টর তন্ময় সরকার এর সাথে আমাদের সাথে ছিলেন। তারপরে আমরা যেটা ডায়াবেটিস, এই মুহূর্তে পৃথিবী জুড়ে ডায়াবেটিসের সমস্যায় আমরা সকলেই ভুগছি, প্রত্যেক বাড়িতে কেউ না কেউ আমাদের ডায়াবেটিসের পেশেন্ট আছে। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে ডায়াবেটিসের উপর কিছু করা যায় কিনা, কিন্তু আমাদের রিসার্চটা করেছি, তাতে একটা বেশ ভালো আউটপুট আমরা দিতে পেরেছি। আমরা শুনে নিলাম প্রফেসর দেবর্ষী দাসের কথা, একদম। এবং যেটা আমরা বুঝলাম সহেলি, অভিদীপ্তকে নিয়ে উনি কিন্তু খুব আশাবাদী, এবং অভিদীপ্তকে, হ্যাঁ, উনি বললেন যে অভিদীপ্ত অত্যন্ত ভালো ছেলে। তো সহেলি, তুমিও কি এরকম ভালো ছাত্রী ছিলে নাকি কলেজে? অবশ্যই ছিলাম, আমি সব সময়তেই ভালো ছাত্রী ছিলাম। ঠিক। আমি এখনো আছি। ও, এখনো তুমি আছো? মানে এখনো তুমি ছাত্রী? অবশ্যই, আমরা প্রত্যেকেই ছাত্রছাত্রী। জীবন আমাদের প্রতি মুহূর্তে শেখাচ্ছে, তাই না? এবং ওই কবিতাটা মনে আছে, সবার আমি ছাত্র। হ্যাঁ, ঠিক। তবে কবিতা তো হবেই, তো আমরা এখন বন্ধুকে একটা গানও শোনাতে পারি, কারণ অনেকক্ষণ থেকে কিন্তু আমরা গান শুনছি না। আজকের অনুষ্ঠানে আমরা গান শুনিনি, আমরা এখন গান শুনবো। তবে তার আগে বন্ধু, আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি এক্ষুনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। তাহলে বন্ধু, এই মুহূর্তে তোমার জন্য থাকলো অনুপম রায়ের কণ্ঠে হোক না ম্যাজিক।
ঘড়ির কাঁটায় সময় অন্তঃসার, ছুটতে ছুটতে বাস রাস্তার মোড়, হ্যান্ডেলে হাত ধরতেই হবে ঠিক, মন মরা মন মরিয়া হয়ে বলে হয়ে যাবে আজ আর একটা ম্যাজিক, হাত বাড়ালেই পড়বে ধরা চোখ, হোক না ম্যাজিক আবার শুরু হোক, হাত বাড়ালেই পড়বে ধরা চোখ, হোক না ম্যাজিক আবার শুরু হোক। মুখোমুখি ডাকা ইশারায় ধুলো মাখা চৌরাস্তায় দেখা না দেখার ভিড়ে, বালি ঘর নোনা দেওয়ালে ছিঁড়ে যাওয়া স্বপ্ন জালে চলে বুক জুড়ে, হাঁটতে হাঁটতে মেঘলা হলো মন, জল কুয়াশায় ভরেছে চারিদিক, এক জাদুকর বলবে জেলে আলো হয়ে যাক আজ আর একটা ম্যাজিক, হাত বাড়ালেই পড়বে ধরা চোখ, হোক না ম্যাজিক আবার শুরু হোক, হাত বাড়ালেই পড়বে ধরা চোখ, হোক না ম্যাজিক আবার শুরু হোক, হাত বাড়ালেই পড়বে ধরা চোখ, হোক না ম্যাজিক আবার শুরু হোক, হোক না ম্যাজিক আবার শুরু হোক। কথা বলছিলেন যে রোবোটিক সার্জারির কি কি সুফল, তাই না? হ্যাঁ, মানে এই যে তুমি সহেলি বলেই দিলে যে আমরা যদি খুব ছোট ইনসিশন করি সার্জারির সময়, যেটা রোবোটিক সার্জারির ক্ষেত্রে সম্ভব, রোবো সার্জন যেটা করবে, তাহলে সেখানে কিন্তু সেরে উঠতেও সময়টা কম লাগে এবং ইনফেকশনেরও সময় কম লাগে। কিন্তু সহেলি অনেকের মনে এই ভয়টা থাকে যে এইভাবে যদি এআই এসে যায় তাহলে কি আলটিমেটলি যে আমাদের মানুষকে কি তারা রিপ্লেস করে ফেলতে পারবে, তাদের কাজগুলো নিয়ে নিতে পারবে? আমার তো একেবারেই সেটা মনে হয় না, কারণ এআই কে চালনা করার জন্য তো একজন হিউম্যানের প্রয়োজন না। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং দেখো, মানুষের যে বুদ্ধিমত্তা এবং মানুষের চিন্তা করার ক্ষমতা, কল্পনা শক্তি, সেটার বিস্তার এমন, আমার কিন্তু মনে হয় না এআই অত সহজে সেই জায়গাটা নিয়ে নিতে পারবে। অবভিয়াসলি সেটাই একদম। মানে এআই যদি বলে বলে মানুষকে ছগল দিয়েও দেয়, মানুষ কিন্তু আবারও ফিরে আসবে একদম। আর বন্ধু, আজকে আমাদের আড্ডার সময়টা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এই যে আবারও ফিরে আসা যায় সেই কথার রেশ টেনে আজকে তোমার জন্য রাখলাম অনুষ্ঠানের শেষ গান, শিল্পী অরিজিৎ সিং। অভিমানে ভরা কৃষ্ণ কলি নামে ধরা দিতে চায়, পথ হারিয়ে ফেলে সুবর্ণ রেখাটায়, দু চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়, তোমার অভিধানে আছে এমন কোন হাসি ছুঁয়ে গেছে মন, মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ, হাতের মুঠোয় চাইছি শিহরণ, যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে, ওই পাথুরে ঝর্ণা জলের ঝিমঝিম উল্লাসে এক নিমেষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে, আবার ফিরে জেগে আছি, ঘড়ি নিঘুর
কাছে ডানা মেলে আমি জানতে পরিচয় মেরু কোনো দ্বীপে থাক রহস্যময় ছুঁয়ে দিলে কি জানি তোমার শঙ্খমালার সাদায় চিহ্ন রাখা আছে শব্দহীনতায় নির্জনতা জানে তার বিদায় দূরে গিয়েও ফিরে আসা যায়। সময়টা ওরা হেঁটে যেত স্যার, আসার সময়টা বেরোনো সময় এটাকে ওই পর্যন্ত জুড়ে দিলে ভালো, বড় করলে ভালো, সামনে গিয়ে আমাকে দাঁড়িয়ে দিচ্ছে এখানে এইটুকু আবার মাঝে মাঝে শুনলেন যুববাণীর অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন নজরুল গীতি শিল্পী সুমনা দে।